8 বছর পর। রুবি। রুবি, কোথায় তুমি রুবি? নিজেদের বেডরুম থেকে রুবিকে চিল্লিয়ে ডাকতে ডাকতে বের হলো আবির, কিন্তু এত ডাকার পরও রুবি সাড়া পেল না। বেডরুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে আসলো নিচে ড্রয়িং রুমে। রান্নাঘরে থাকা মিনতিকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো আবির, এই মিনতি, রুবিকে দেখেছিস? হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল ওই মেয়ে? মিনতি রান্নাঘরে নিজের কাজ করতে করতে বলল, অনেকক্ষণ আগে ওই বাড়ির দিকে যেতে দেখেছি ভাইয়া। আবির একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বানানো 3 রুমের ডুপ্লেক্স বাড়িটি থেকে বেরিয়ে শাহরিয়ার ম্যানশনের দিকে পা বাড়ালো। একেবারে শাহরিয়ার ম্যানশনের পাশেই নিজের এই 2 তলা বাড়িটি গড়ে তুলেছে আবির। উপরতলায় 2টো রুম আর নিচের তলায় একটি গেস্ট, একটি ছোট্ট কিচেন ও ড্রয়িং রুম। ও চেয়েছিল একটি ফ্ল্যাট কিনে সেটাতে উঠতে, কিন্তু আরমান তা করতে দেয়নি ওকে। শাওরিয়ার ম্যানশনের জায়গার অভাব নেই, তাই ওর যদি আলাদা বাড়িতে থাকার ইচ্ছে হয় তাহলে ও যেন এখানে নিজের বাড়ি করে। তাই আবির শাওরিয়ার ম্যানশনের পাশেই নিজের এই বাড়িটি গড়ে তুলেছে। তবে এই জায়গাটার দামও দিয়ে দিয়েছে আবির, ফ্রিতে কিছুতেই নিতে চায়নি। আবির শাওরিয়ার ম্যানশনের কলিং বেলও চাপ দিতেই একজন সার্ভেন্ট এসে দরজা খুলে দিল। ভিতরে প্রবেশ করলো আবির। ড্রয়িং রুমের সোফায় বসে মায়া তার 2 বছরের মেয়েকে খাওয়াচ্ছিল। আবিরকে দেখে বলো, আবির ভাইয়া তোমরা রেডি? আবির বলো, আমি তো রেডি, কিন্তু রুবি কোথায় গেল রে? অনেকক্ষণ থেকে দেখছি না। মায়া, এইবারই এসেছে ও। কই, আমি তো দেখিনি ওকে। আবির, মিনতি তো বললো অনেকক্ষণ আগে নাকি ওকে এই বাড়িতে আসতে দেখেছে। মায়ের 2 বছরের মেয়ে আদ্রিতা আদো আদো গলায় কেটে কেটে বলল, রুবিকে ভাইয়া সাথে নিয়ে গেছে অনেকক্ষণ আগে। মায়া আদ্রিতার ভুল শুধরে দিয়ে বলো, ওটা অনেকক্ষণ নয় মাম্মা, অনেকক্ষণ হবে। কিন্তু ওরা এই ভর দুপুরবেলা ছাদে কী করছে? চলো তো ভাইয়া দেখি। আদ্রিয়ানকেও তো রেডি করাতে হবে। বলি মায়া আদ্রিতাকে খাওয়ানো শেষ করে বেসিনের কাছে গেল হাত ধুতে। এদিকে আদ্রিতা আবিরের দিকে হাত বাড়িয়ে কেটে কেটে বলল, মামু পিঠে নাও। আবির জিজ্ঞাসা করলো, নিতে হবে? আদ্রিতা উপর নিচ মাথা দাঁড়িয়ে হ্যাঁ বোঝালো। আবির আদ্রিতার সামনে ফ্লোরে বসলো, পিছন ঘুরে। আদ্রিতা সোফায় উঠে দাঁড়ালো। আবিরের গলা পিছন থেকে জড়িয়ে ধরে পিঠে উঠে গেল। আবির পিছনে 2 হাত দিয়ে আদ্রিতাকে ভালো করে ধরে উঠে দাঁড়ালো। এদিকে মায়া সিঁড়ি বেয়ে উঠে গেল ছাদে যাওয়ার উদ্দেশ্যে। পিছু পিছু আবিরে গেল আদ্রিতাকে নিয়ে। মায়া ছাদে গিয়ে ছাদের মাঝখানে দৃশ্য দেখে আটকে উঠল। প্রচণ্ড কড়া রোদের ছাদে, আর এই কড়া রোদের মধ্যে শক্ত মুখে দাঁড়িয়ে আছে ওর 6.5 বছরের ছেলে আদ্রিয়ান, আর তার ঠিক সামনে একটি 2.5 বছরের বাচ্চা মেয়ে কানে হাত দিয়ে খালি পায়ে দাঁড়িয়ে আছে। রোদের তাপে পুরো ফর্সা শরীর রক্তবর্ণ ধারণ করেছে, চোখ দুটো ঢুলোমুলো করছে, গালে শুকিয়ে যাওয়া পানির দাগ। মায়া চিৎকার করে কাঁদে উঠল, আদ্রিয়ান, আবার শুরু করেছো তুমি? বলে ছুটে গিয়ে বাচ্চা মেয়েটিকে কোলে তুলে নিল। বাচ্চা মেয়েটি নিবু নিবু চোখে মায়াকে দেখে কেঁদে ফেলল। কাঁদতে কোনো রকম বলে উঠল, মামিমুনি, আর কোনোদিন খেলবো না মিশান ভাইয়ার সাথে। আদ্রিয়ান কোনো জবাব না দিয়ে গটগট পায়ে ছাদ থেকে নেমে গেল। এদিকে মায়ের কোলে থাকা বাচ্চা মেয়েটি ততক্ষণে জ্ঞান হারিয়েছে। মায়া প্রচণ্ড ভয় পেয়ে গেল, তাড়াহুড়া করে নেমে এলো ছাদ থেকে। মাঝপথে দেখা হলো আবিরের সাথে। আবির চমকে উঠে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ওর? এমন অবস্থা কিভাবে হলো? মায়া তাড়াহুড়া করে বলল, ভাইয়া ডক্টরকে কল দাও, রুবি জ্ঞান হারিয়েছে। মায়া তাড়াতাড়ি ওর কোলে থাকা বাচ্চাটিকে নিয়ে গিয়ে রুমে শুয়ে দিল। এরপর একটা তোয়ালে ওয়াশরুম থেকে ভিজিয়ে এনে পরনের জামাটা খুলে দিয়ে পুরো শরীর হালকা হাতে মুছে দিতে শুরু করলো। আবির আদ্রিতাকে তাড়াতাড়ি বিছানায় বসিয়ে দিয়ে ছুটে এলো ওই বাচ্চা মেয়েটির কাছে। বিচলিত হয়ে ডাকতে শুরু করলো, রুবি, রুবি, কি হয়েছে আম্মু? চোখ খুলো প্লিজ। এই রুবি। আবির নেতেছা রবি, আবিরের 2.5 বছরের মেয়ে। বাড়ির সবাইও খবর পেয়ে ছুটে এসেছে এই রুমে। মেয়েটার শরীরে পুরো লাল হয়ে গেছে, পায়ের তলাগুলো হালকা ফোসকা পড়ে গেছে। সাবিনা বেগম রুবির কাছে বসে ডেকে উঠল, নানুমণি, চোখ খোলো নানুমণি। আঞ্জুমা বেগম বলে উঠলেন, মায়া, ওর চোখে মুখে একটু পানি ছিটে দাও, এভাবে জ্ঞান ফিরবে না।
ওনার কথা মতো মায়ার শরীর মুছাইয়ে থামিয়ে দিল, চোখে মুখে পানি ছিটে দিল। বেশ কিছুক্ষণ পর ধীরে ধীরে চোখ খুলল রুবি। নিজের পাপাকে পাশে দেখে কেঁদে উঠল। পাপা! কাঁদতে কাঁদতে নিজেই ওঠার চেষ্টা করছে মেয়েটা। আবির তাড়াতাড়ি ওকে কোলে তুলে নিল, চোখে মুখে চুমু খেয়ে বলল, এই তো আম্মু, কোথায় কষ্ট হচ্ছে বলো পাপাকে। রুবি নিজের পা দেখে বলল, পায়ে ব্যথা। এতক্ষণ নজরে গেল সবার রুবির পায়ের দিকে। বেশ কিছু জায়গায় লাল টকটকে হয়ে ফোসকা পড়ে গেছে। রুবির শরীর থেকে এখনো মনে হচ্ছে আগুনের তাপ বের হচ্ছে। মায়া ছুটে গিয়ে একটা মলম নিয়ে যত্ন সহকারে লাগিয়ে দিল। তখনই কেঁদে চলল বাচ্চা মেয়েটি। তখনই ওই রুমে প্রবেশ করলো আরমান। স্বভাব সুলভ গম্ভীর গলা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সবাই একসাথে এই রুমে। মায়া ঝাঁঝালো গলায় বলল, কি আবার হবে, আছে না তোমার গুণধর ছেলে? ওই কড়া রোদের মধ্যে রুবিকে ছাদে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। দেখো একবার তাকে, পুরো শরীর লাল হয়ে গেছে মেয়েটার, পায়ে ফোসকা পড়ে গেছে। আরমান এগিয়ে গেল আবিরের কোলে থাকা রুবির দিকে। রুবি আরমানকে দেখে হাত বাড়িয়ে দিল। আরমান কোলে নিল রুবিকে। রুবির ঠোঁট ফুলিয়ে নালিশ করলো মামাকে, মামা, আদি ভাইয়া আবার কষ্ট দিয়েছে, অনেক গরম লাগছিল পায়ে, এখনও জ্বলছে। আরমান রুবির দুই পায়ে চুমু খেয়ে বলো, ভালো হয়ে যাবে আম্মু, তোমার ভাইয়াকে আমি খুব বকা দেব। আরমানকে রুবিকে কোলে নিতে দেখে আদ্রিতা মুখ ফুলিয়ে বসে আছে। আঞ্জুমা বেগম বললেন, কি হয়েছে, আমাদের আদ্রিতা বুড়ি মুখ ফুলিয়ে বসে আছে কেন? আদ্রিতা, সবাই শুধু রুবিকেই তুলে নেয়, আমাকে নেয় না। কথাটি বলে আবারও গাল ভোলালো। আঞ্জুমা বেগম আদ্রিতাকে কোলে তুলে বললেন, তাই আমার তাই আমাদের আদিত্য বুড়ি রাগ করলো বুঝি? আদিতা, খুব রাগ করেছে। বাবা তো অফিস থেকে এসে আমাতে আগে তুলে নেয়, আজ রুবিকে কেন নিয়েছে? সবাই আদিত্যের কাছে কথা শুনে হেসে উঠল। মায়া আরমানকে উদ্দেশ্য করে বলল, দেখেছেন আপনার মেয়েটি এখন থেকে কেমন হিংসুটে হতে শুরু করেছে। আরমান, দুষ্কলের ছেলেও আমার, মেয়েও আমার, তোমার কেউ নয় তাই না? মায়া কোনো রকম উত্তর না দিয়ে মুখ বেঁকে চলে গেল। সবাই মুখ চেপে হাসলো ওদের কাণ্ড দেখে। রুবি আরমানের ঘাড়ে মাথা রেখে প্রশ্ন করলো, মায়া, আমার গ্রামের বাড়ি কখন যাব? আরমান, এই তো আম্মু, একটু পরেই বেরিয়ে পড়ব। আরমান এরপর সাবিনা বেগমকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, মম, সবাই রেডি? কখন বেরোবে? সাবিনা বেগম, সবাই তো রেডি হয়ে গেছে, শুধু তোর অপেক্ষাতেই ছিলাম। রুবি, পাপা চলো, আমাকেও রেডি হতে হবে আবার। আবির, কিন্তু আম্মু, তোমার মাম্মা তো এখনও আসেনি, তোমার শরীরটাও যে একটু খারাপ, এখন ওই বাড়ি থেকে যাওয়ার দরকার নেই, তুমি তোমার মামিমুনির কাছে রেডি হয়ে নাও। মাইশা ও আয়নের 3 বছরের ছেলে মিশান বলে উঠল। পিমনি তো অনেকক্ষণ আগে চলে এসেছে, আদি ভাইয়ার রুমে আদি ভাইয়াকে ওষুধ লাগিয়ে দিচ্ছে। মাইশা ওর ছেলেকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোর আদি ভাইয়ার? মিশান, আদি ভাইয়ার পায়েও তো ফোসকা পড়ে গেছে, ভাইয়ার গায়েও লাল লাল কী যেন হয়ে গেছে। এটা সবাই শুনে ছুটে গেল আদিরানের রুমে। দেখলো সামিরা আদির গায়ে মলম লাগাচ্ছে। রুবির সাথে সাথে আদি নিজেও অতক্ষণ ছিল সাথে রোদের মধ্যে। ওর পায়েও জুতা ছিল না, তাই ওর পায়েও ফোসকা পড়ে গেছে, সাথে শরীর লাল লাল র্যাশ দেখা দিয়েছে ওর। আদ্রিয়ানের স্কিন খুব সেন্সিটিভ, তাই ওই অবস্থার সাথে গ্রামে প্রচণ্ড গরম, জ্বর উঠে গেছে ছেলেটার। আবির সামিরাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, তুমি কখন আসলে সামিরা? সামিরা আদির গায়ে মলম লাগাতে লাগাতেই বলল, একটু আগে এসেছি। তারপর সার্ভেন্টের মুখে শুনলাম পুরো ঘটনা। জানতাম সবাই আমার মেয়েটাকে নিয়ে ব্যস্ত থাকবে, ছেলেটার দিকে কেউ নজরই দেবে না। মায়ে নিজের ছেলের মাথার কাছে বসে আছে কাঁদো কাঁদো মুখ করে। আদ্রিয়ানের অবস্থা তো রুবির থেকেও খারাপ হয়ে গেছে। আদ্রিয়ান হয়েছে একেবারে আরমানের মতো, গম্ভীর রকচটা স্বভাবের। কষ্ট পেলে মুখে কখনো বলে না, কম কথা বলে, আর অল্পতেই রেগে যায়। আজকেও রেগে যাওয়ার কারণ, মাইশার ছেলে মিশানের সাথে রুবি বিয়ে বিয়ে খেলছিল। মিশান রুবিকে গালে চুমু খেয়েছিল আর বউ ডেকেছিল, আর এগুলো দেখে 6.5 বছরের আদ্রিয়ান রেগে পুরোই ফায়ার। রুবিকে তো শাস্তি দিয়েছে, সাথে নিজেও কষ্ট নিয়েছে। রুবি হয়তো আবির ও সামিরার একমাত্র মেয়ে, বয়স 2.5 বছর। পুরো নাম
আবির আর তুচ্ছ না রুবি। মায়া আর আরমানের এক ছেলে এক মেয়ে। ছেলে আদ্রিয়ান শাওরিয়ার, বয়স 6.5। সবাই আদি বলেই ডাকে। মেয়ে আদ্রিতা শাওরিয়ার উর্মি, বয়স 2 বছর। মাইশা ও আয়ানের এক মেয়ে এক ছেলে। মেয়ে আনায়া শাওরিয়ার, বয়স 6 বছর। ছেলে মিশন শাওরিয়ার, বয়স 3 বছর। সামিরা হয়ে উঠেছে একজন নামকরা গাইনোকোলজিস্ট। মায়া ওদের কোম্পানির হেড ডিজাইনার। আর মাইশা প্রথমে ওদের কোম্পানিতে জয়েন করলেও কয়েক বছর হলো ছেড়ে দিয়েছে। ও এখন সংসার আর বাড়ির বাচ্চাগুলোকে সামলাতেই ব্যস্ত। আজকের এই মুহূর্তে ওদের গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু আদি এবং রুবির এই অবস্থার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো কাল ভোরের দিকে যাবে সবাই। ঠিক সকালবেলাতে পৌঁছে যেতে হবে ওদের, যেহেতু কাল একটা বিশেষ দিন। রাতের বেলা নিচে সবাই ডিনার করতে ব্যস্ত। এই ফাঁকে আদ্রিয়ান খুঁড়িয়ে খুঁড়িয়ে ধীর পায়ে প্রবেশ করলো ওর পিপনির রুমে। বেডে একটা বড় পুতুল জড়িয়ে ঘুমিয়ে আছে রবি। আদ্রিয়ান এগিয়ে গিয়ে খুব সাবধানে পুতুলটাকে ছাড়িয়ে নিল রবির কাছ থেকে। তারপর সেটা প্রচণ্ড রাগ নিয়ে ছুঁড়ে ফেললো। রুবির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলেছি না তোর সব ভালোবাসা শুধু আমার প্রতি হবে? কোনো পুতুলকে আমার থেকে বেশি ভালোবাসতে পারবি না তুই। রুবি আদিবের গলা শুনে বিরক্ত হয়ে পাশে ফিরে শোলো। আদি মুচকি এসে বলল। রুবির পায়ের কাছে বসে পায়ে চুমু খেলো। সরি নিশা পাখি, অনেকটা কষ্ট দিয়ে ফেলেছি তোকে। খুব খুব সরি। কেন তুই বউ খেলছিলি মিশনের সাথে? কতবার বারণ করেছি তোকে এই সাথে না খেলতে, তাও তুই আমার কথা শুনিস না। তাই তো আর শাস্তি দিতে গিয়ে এতটা কষ্ট দিয়ে ফেললাম। আবারও চুমু খেলো রবির পায়ে। খুব 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 সরি নিশা পাখি, আর কখন এতটা কষ্ট দেব না, প্রমিস করছি। এরপর উঠে দাঁড়িয়ে নিজের সাথে করে আনা একটা চকলেটের ছোট বক্স রুবির মাথার কাছে রেখে দিয়ে আবিরও ঘুরিয়ে ঘুরিয়ে বেরিয়ে গেল ওর রুম থেকে। অনেকটা ভোরে রওনা দেওয়ায় মায়েরা সবাই পৌঁছে গেছে ওদের গ্রামের বাড়িতে। আজ একটা বিশেষ দিন, সমস্ত আয়োজনও করা হয়েছে বিশেষভাবে। আর মানে যেখানে যত আত্মীয় স্বজন আছে আজ সবাই হাজির হয়েছে গ্রামের বাড়িতে। আমিরা উদাস মনে দাঁড়িয়ে আছে পুকুরের পাড়ে। ওদের ওই জমিদার বাড়ির পাশেই রয়েছে পুকুরটা। পুকুরের পানির দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে কে যেন ভাবছে সামিরা। ঠিক তখনই নিজের মেয়ের গলার আওয়াজ পেয়ে ঘুরে তাকালো ও। আবিরা, মাম্মা তুমি এখানে? জানো আমি তোমায় কখন থেকে খুঁজছি। বলতে বলতে গুটি গুটি পায়ে এগিয়ে এলো আবিরুত্তুলনেসা রবি। সামিরা নিজের মেয়েকে কোলে তুলে নিল তাড়াতাড়ি করে। বলল, কেন কি হয়েছে আম্মু, খুঁজেছো কেন? আর তোমার না পায়ে ব্যথা, এই পানি আবার হাঁটা শুরু করেছো? আবিরা ঠোঁট ফুলিয়ে বলল, হাঁটা শুরু করবো না তো কী করবো বলো? তোমাকে তো কখন থেকে খুঁজেছি, তুমি তো আসছোই না। সবাইকে বললাম তোমাকে ডেকে দিতে, কিন্তু তোমাকে কেউই খুঁজে পেল না। তাই আমি নিজেই খুঁজতে বের হলাম। সামিরা মেয়েকে আদর করে বলো, ওলে আমার আম্মুটা, খুব খুব সরি মাম্মা। এখন বলো তো কেন খুঁজছিলে আমাকে? কিছু লাগবে তোমার? আবিরা, পাপাকে লাগবে। সেই যে পাপা বেরিয়ে গেল আমাকে বসিয়ে দিয়ে, এখনও আসলো না। কোথায় গেছে পাপা? মামুরা তো সবাই এখানে আছে, পাপা নাই কেন? স্বামীর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলো, তোমার পাপা একটা কাজে গেছে আম্মু, একটু পরে চলে আসবে। আবিরা জেদ দেখিয়ে বলল, নানুমণিও সে কখন থেকে একই কাজ করছে, বলেছে একটু পরেই চলে আসবে, কিন্তু পাপা তো আসছেই না। তুমি নিয়ে চলো আমাকে পাপার কাছে, আমি যাব। স্বামীরা নিজের মেয়েকে অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই বুঝলো না আবিরা। বাবা পাগল মেয়েটা এখন জেদ উঠেছে, বাবার কাছেই যাবে। তাই শেষমেশ উপায় না পেয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে নিয়ে হাঁটা দিল। বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে কিছুটা হেঁটে গন্তব্যে পৌঁছে গেল ওরা। সামনের দৃশ্য দেখে ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো সামিরার। মেয়েটিকে নামিয়ে দিল কোল থেকে। আবিরা গুটি গুটি পায়ে এগিয়ে গেল হাঁটু মুড়ে মাথা নিচু করে বসে থাকা নিজের পাপার দিকে। নিজের পাপার কোলে উঠে পড়ল গলা জড়িয়ে ধরে। হঠাৎ নিজের মেয়েকে এখানে দেখে চমকে উঠল আবিরা নিজের পাপাকে বলল, পাপা তুমি এখানে কে করছো? জানো আমি কখন থেকে খুঁজেছি তোমায়। এরপরে আবিরার চোখে পড়ল ওর পাপার চোখের পানি। ও বলল, পাপা তুমি কাঁদছো কেন?
মাম্মা যেমন আমাকে পিটুনি দেয়, তেমনি তোমাকেও মাম্মা পিটুনি দিয়েছে? তোমার কোথাও কষ্ট হচ্ছে পাপা? আবির তাড়াতাড়ি ওর চোখের পানি মুছে ফেললো। বলল, না মাম্মা, কেউ পিটুনি দেয়নি আমায়। চোখে কী যেন পড়েছে, তাই পানি চলে এসেছে। তুমি এখানে কিভাবে এলে মাম্মা? আঙ্গুল বাড়িয়ে দেখালো, ওই তো মাম্মার সাথে এসেছে। আবির পিছনে ফিরে মেয়ে দেখার আঙুল অনুসরণ করে তাকিয়ে দেখলো কিছুটা দূরে দাঁড়িয়ে আছে সামিরা, অসহায় চোখে। আবিরের চোখে ফুটে উঠল অসহায়ত্ব। নিজের মেয়ের কথায় চমকে উঠল আবির। বাবা, এখানে আমার নাম লেখা কেন? ওটা তো কবর। আর আমি জানি মানুষ মারা গেলে এখানে চলে যায়। আমিও কি ওখানে চলে যাব? আবির তাড়াতাড়ি মুখ চেপে ধরল। আবির আর চোখ ছলছল করে উঠল ওর। না মাম্মা, এমন বলতে নেই। ওটা তোমার নাম নয়, ওটা তোমার একটা আন্টির নাম। ওই আন্টিটা মারা গিয়েছে, আর ওনার কবর এটা। তোমার নাম তো আবিরাতুন্নেছা রুবি। আর দেখেছো না, ওখানে শুধু রুবি লেখা আছে। আবিরা বোঝদার মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, ও বুঝেছি। আর তুমি ওই আন্টিটার জন্য কি তাহলে কান্না করছিলে? আমি টিভিতে দেখেছি, কেউ মারা গেলে সবাই কান্না করে। ওই আন্টিটাও তোমার কে হয় পাপা? আবিরের এই প্রশ্নে কি উত্তর দেবে ভেবে পেল না। ঠিক তখনই রুবির কবরের পাশে থাকা আরেকটি কবরের উপর পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল কেউ একজন। বুক ফাটা কান্নায় ভেঙে পড়ল। আবিরের সেই দৃশ্য দেখে ছলছল চোখে জিজ্ঞাসা করলো, পাপা, নানুমণি এভাবে কাঁদছে কেন? ওটা কার কবর? একটা দীর্ঘশ্বাস ছাড়ল আবির। মায়া ও সাবিনা বেগম ছুটে এসে আগলে নিলেন আরমানের ফুপি, আসিফের মাকে। রুবির কবরের ঠিক পাশেই আসিফের কবর। আবিরের মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর অতীতের কথা। আমাদের বিয়ের কিছুদিন পরেই শেষ পর্যন্ত কিছু করতে না পেরে ডাইরেক্ট কিডন্যাপ করে আসিফ মায়াকে, বন্দি করে রাখে এক পরিত্যক্ত গোডাউনে। খুঁজে খুঁজে পৌঁছে যায় আরমান সেখানে। আসিফ সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছিল। আরমান প্রথমে যেখানে একাই গিয়েছিল, কিন্তু সেখানে আসিফ তো আর একা ছিল না। ওর সাথে ছিল ভাড়া করা কিছু গুন্ডা। মায়া ছিল আসিফের কাছেই বন্দি, তাই মায়াকে হাতির বানিয়ে আরমানকে খুব সহজে বন্দি করে ও। আরমানের সামনে মায়াকে কষ্ট দেয়, আর আরমান ছটফট করতে থাকে। অতীত। আবিররা যখন সেখানে পৌঁছায় তখন দেখে আরমানকে একটা চেয়ারে বসিয়ে হাত পা রশি দিয়ে বাঁধা হয়েছে। বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন দেখে বোঝা যাচ্ছে ভীষণ নির্মমভাবে মারা হয়েছে ওকে। আরমানের ঠিক সামনে একই রকমভাবে বাঁধা আছে মায়া। মায়া তো জ্ঞান নেই বললে চলে, ঠোঁটের কোণে রক্ত শুকিয়ে লেগে আছে। আবিরদের আসার আগে আসিফ মায়ের গলায় মোটা দড়ির ফাঁস দিয়ে অন্য প্রান্তে দড়ি নিয়ে ধরে রেখেছে। মাকে দাঁড় করিয়ে রেখেছে একটা টুলে, খেলা করার মতো। একবার করে গায়ের বলে দড়ি টেনে মায়াকে ঝুলিয়ে দিয়েছে। মায়া ছটপট করছে বাঁচার জন্য। আসিফ তখন কিছুক্ষণ রেখে নামিয়ে দিয়েছে মায়ের দম বন্ধ যাওয়ার আগেই। এই রকম একবার করে বহুবার করেছে এমন, যেন একটা বাচ্চা খেলা করছে কোনো খেলনা নিয়ে এবং ভীষণ মজা পাচ্ছে। এইদিকে দৃশ্য থেকে গলা কাটা মুরগির ন্যায় ছটফট করছে আরমান, চিৎকার করছে অসহায় এক মানুষের মতো। কত সহস্র অশ্রু ঝরিয়ে অনুরোধ করছে আসিফের কাছে মায়াকে ছেড়ে দেওয়ার জন্য, তার হিসাব নেই। আসিফ আবিরদেরকে দেখতে পেয়ে বলো, ওহ তোরাও এসে পড়েছিস, ভালো করেছিস। তোরা একটু দেখ লায়লা মজনুর প্রেম কাহিনী। না না, একটু ভুল হবে, মায়াবতী আর গম্ভীর সাহেবের প্রেম কাহিনী। মায়াবতী বলে আমাকে আঘাত করো, আর গম্ভীর সাহেব বলে ছেড়ে দাও। গম্ভীর সাহেব বলে আমাকে শেষ করো, তবুও আমার মায়াবতীকে কোনো ক্ষতি করিস না। হা হা হা। শেষের কথাগুলো নাটকীয় ভঙ্গিতে বলে। হাসতে শুরু করলো আসিফ। ততক্ষণে আবির, সামিরা, আয়ান ওদেরকে বন্দি করে হয়েছে আসিফের ইশারায়। আরমান নিবু নিবু চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলো আসিফকে, কেন এত রাগ তোর আমার প্রতি? কী ক্ষতি করেছি আমি তোর? আসিফ হুঙ্কার ছেড়ে বলে উঠল, কী ক্ষতি করেছিস জানিস না বুঝি? নাটক করছিস আমার সাথে? আমার ছোট্ট পাখির মতো বোনটার জীবন কেড়ে নিয়েছিস তুই, শেষ করে দিয়েছিস আমার বোনটাকে। শুধুমাত্র তোর জন্য আজ ও এই দুনিয়ায় নেই। মেরে ফেলেছিস আমার বোনটাকে, আর এখন সব কিছু নাদারাম ভান করছিস। আমার অবাক গলায় বলল, কী যা তা বলছিস আসিফ? আমি কেন আসিফাকে মারতে যাব?
তুই তো ভালো করে জানিস ও নিজের ঘরে ফাঁস লাগিয়েছিল গলায়, আর এই কারণ পর্যন্ত কেউ জানে না। আচিফ: হ্যাঁ, এটা ঠিক, কেউ জানে না, কিন্তু তুই তো জানিস, আর সব কিছু তুই আগে থেকেই জানতিস। আচিফ কী বলছে কিচ্ছু বুঝতে পারছে না আরমান, তাই জিজ্ঞাসা করলো ও: কি বলতে চাইছিস স্পষ্ট করে বল, তোর কথা কিছু বুঝতে পারছি না আমি। আচিফ: হ্যাঁ, এখন তো বুঝতেই পারবি না। আমার বোন নাচিবা শুধুমাত্র তোর জন্য নিজের জীবন শেষ করেছে, শুধুমাত্র তোর অপমান আর অবহেলা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়েছিল ও। আরমান: মানে কী সব বলছিস? ও আমার জন্য কেন গলায় ফাঁস লাগাবে? আসিফ: আসিফের ঘর থেকে ওর লাশটা ঠিক বের করার হয়েছিল বলতো? আসিফের প্রশ্নে আরমানের ভুরু কুঁচকে গেল। বলল: আমার আর মায়ার বিয়ের ঠিক পরের দিন। নিজের মেঘ থেকে উচ্চারণ কথাটা নিজের কানে যেতে চমকে উঠল আরমান। আসিফ একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। বলল: নানাভাই জোর করে তোর আর মায়ার যে বিয়ে দিয়েছিল, ঠিক সেই বিয়ের রাতে আমার ছোট্ট বোনটা গলায় ফাঁস লাগিয়েছিল, আর তারপর দিন ওর ঘর থেকে বেরিয়ে এসেছিল আমার ছোট্ট পাখিটার লাশ। গলাটা কেঁপে উঠল আসিফের, চোখগুলো ছলছল করছে। ওর বুকের বোনের মুখটা মনে পড়লে কেঁপে উঠছে ওর ভেতরটা। আসিফ আবারও বলতে শুরু করলো: যখন নানাভাই 1 সপ্তাহ আগে তোর আর মায়ের বিয়ে ঠিক করে, তখন আসিফা গিয়েছিল নানাভাইয়ের কাছে। তোকে আসিফা মনে মনে ভালোবাসতো গভীরভাবে। নানাভাইকে জানিয়েছিল সেই কথা, অনেক অনেক রিকোয়েস্ট করেছিল আমার বোনটা নানাভাইকে যেন এই বিয়ে ভেঙে দেয়, এবং ওর সাথে যেন তোর বিয়ে দেয়, কিন্তু নানাভাই কিছুতেই রাজি হননি। আসিফের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল, কান্নাটা গলায় বুঝে আসছে ওর। আবারও বলল: এরপর কোনো উপায় না পেয়ে জাহির করেছিল নিজের ভালোবাসার কথা তোর কাছে। নির্লজ্জ ও বেহায়ের মতো তোর কাছে নিজের ভালোবাসা ভিক্ষা চেয়েছিল, কিন্তু তুই কি করলি? অপমান করে গায়ে হাত পর্যন্ত তুলেছিলিস। আর এর কিছুদিন পরেই তুই নানা ভাইয়ের কথায় মায়াকে বিয়ে করে ফেললি, আর আমার বোনটা সহ্য করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে ঝরে গেল। কথাগুলো বলে ধপ করে হাঁটু মেরে বসে গেল আসিফ মেঝেতে। ওখানে থাকা প্রতিটি ব্যক্তি অবাক হলো আসিফের কথা শুনে। ওগুলো তাদের সত্যিই অজানা ছিল। আরমান নিজেও অবাক গলায় বলল: কিন্তু সত্যি আমি জানতাম না যে আসিফ আমাকে ভালোবাসতো। আর তোর কোথাও ভুল হচ্ছে, ও কখনো নিজের ভালোবাসা জাহির করেনি আমার কাছে। আসিফ মুখ তুলে তাকালো আরমানের দিকে, চোখগুলো টকটকে লাল হয়ে গেছে। জানি তুই নিজের দোষ কখনো স্বীকার করবি না, এখনও মিথ্যে বলছি, তোর বাচ্চা না? কী ভেবেছিলি সবার কাছে সব কিছু অজানায় থেকে যাবে? এটা বলে আসিফ আরও একটা তাচ্ছিল্যের হাসি হাসলো। এরপর পকেট থেকে ফোন বের করে একটা ভিডিও চালু করে ধরলো সবার সামনে। সেখানে দেখা যাচ্ছে আরমান ঠিক তখন ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে খালি গায়ে, কোমরে শুধু একটা টাওয়াল পেঁচানো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ছিল ও। ঠিক তখনই আসিফের নিজের বোন এবং আরমানের ফুফাতো বোন হয়। সে আরমানকে পিছন থেকে জড়িয়ে ধরে আরমানের নগ্ন পিঠে মাথা রেখে বলল: আরমান ভাইয়া, ভালোবাসি তোমায়, প্লিজ তুমি নানা ভাইকে ঠিক করা মেয়েকে বিয়ে করো না। সাথে আরমান ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আসিফাকে। বিছানায় থাকা শার্টটা তাড়াতাড়ি গায়ে জড়িয়ে নেয়। চিৎকার করে ওঠে ও: কী যা তা বলছিস আসিফা, পাগল হয়েছিস? আসিফও চিৎকার করে উঠল: হ্যাঁ হ্যাঁ, পাগল হয়েছি শুধু তোমায় ভালোবেসে। সাথে সাথে একটা চর বসিয়ে দেয় আরমান আসিফার গালে। আসিফা হুমড়ি খেয়ে পড়ে যায় ফ্লোরে। আসিফা কান্না শুরু করে: তুমি তো মাইশা নামের এক মেয়েকে ভালোবাসতে, তাহলে এখন কেন ওই মেয়েকে বিয়ে করতে চাচ্ছ? আরমান: তুই খুব ভালো করে জানিস আমি রাজি হইনি, জোর করে রাজি করানো হয়েছে। আর হ্যাঁ, ভালোবাসি মাইশাকে, সারা জীবন ওকে ভালোবেসে যাব, ওর জায়গায় কেউ কোনোদিনও নিতে পারবে না। আসিফা: তাহলে কেন সেই জায়গায় নানা ভাইয়ের ঠিক করা মেয়েটি আসছে? সেই জায়গায় যদি মায়া নামের মেয়েটি আসতে পারে, তাহলে আমি কেন আসতে পারবো না? এতদিন চুপ ছিলাম শুধুমাত্র তোমার সেই ভালোবাসা মাইশার জন্য পাগলামি দেখে, কিন্তু আজ তো আমি চুপ থাকবো না। মায়া যদি সেই জায়গায় আসতে পারে, তাহলে আমি কি দোষ করলাম? এইভাবে আরও অনেক যুক্তি দেখিয়ে কাঁদতে কাঁদতে রিকোয়েস্ট করলো আসিফা আরমানকে ওকে বিয়ে করার জন্য। আরমান জানায় এটা কোনোভাবে সম্ভব নয়, কারণ আসিফাকে ও নিজের বোনের চোখে দেখে। সামিরা আর আসিফা ছিল সমবয়সী। আসিফা এটাও বলে যে মায়ের বদলে আমাকে বিয়ে করো।
আমাকে বিয়ে করলে তোমারই লাভ। যেদিন মায়েশা তোমার জীবনে ফিরে আসবে সেদিনই আমি তোমার জীবন থেকে সরে যাব। এটা কিন্তু মায়া নামের মেয়েটি করবে না। নানা ভাই তো চাই তুমি বিয়ে করো, সেটা যে মেয়েই হোক, কিন্তু তুমি নিজে থেকে কোনো মেয়েকে বিয়ে করছো না বলে নানা ভাই মায়ার সাথে জোর করে তোমার বিয়ে দিচ্ছে। তুমি নানা ভাইকে জানাও যে আমাকে বিয়ে করতে চাও। আমার প্রচণ্ড রেগে যায় এগুলো আসিফার মুখ থেকে শুনে। ওর এগুলো একদম সহ্য হয় না, কারণ ও আছিফাকে একেবারে সামিরার মতো নিজের ছোটো বোনের চোখে দেখে। এদিকে আছিফাও কিছুতেই বুঝতে চায় না, পাগলামি করতে শুরু করে, কাঁদতেই থাকে পাগলার মতো। আরমান রেগে গিয়ে আবারও মারতে থাকে আছিফাকে। ঠিক তখনই সামিরা এসে ওর ভাইকে থামিয়ে দিয়ে আছিফাকে সরিয়ে নেয়। এখানেই শেষ আসিফের ফোনে চলা ভিডিওটাই। সামিরা অবাক গলায় বলল, কিন্তু এটা তো একটা নাটক ছিল আসিফ ভাইয়া। আসিফ: জানি তো, আমার বোনের ভালোবাসাটা তোদের সবার কাছে নাটক মনে হয়। সামিরা: না ভাইয়া, তোমার কোথাও ভুল হচ্ছে, এটা একটা নাটক ছিল। সেদিন আসিফা আর আমাদের দুইজন বান্ধবী আমাদের বাড়িতে এসেছিল। আমরা ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিলাম ছাদে বসে। আসিফা ডেয়ার নিয়েছিল। ও ডেয়ার ছিল বাড়ির মেন গেট দিয়ে যেই প্রবেশ করুক না কোনো তাকে প্রপোজ করতে হবে। সেটা বাড়ির কাজের লোকই হোক বা কোনো গার্ড হোক বা কোনো মেয়েই হোক, যেই প্রবেশ করবে তাকেই প্রপোজ করতে হবে। সে অনুযায়ী গেট দিয়ে প্রবেশ করলো বড় ভাইয়া, আর শর্ত অনুযায়ী ওই আরমান ভাইয়াকে প্রপোজ করতে গেল। আমরা ভীষণ ভয় পাই ভাইয়াকে, তাই সেদিন ভাইয়ার রুমে যাওয়ার সাহস পাইনি। আসিফাকে মোবাইলে ভিডিও করে আনতে বলি। তুমি যে ভিডিওটা দেখালে ওটা আসিফারই করা। আসিফাকে মোবাইলে ভিডিও করে আনতে বলি। তুমি যে ভিডিওটা দেখালে ওটা আসিফারই করা। ওর আসতে দেরি হচ্ছে বলে আমার ভাইয়া রুমে যাই এবং দেখি ভাইয়াকে ওকে মারতে যাচ্ছে, তাই ভাইয়াকে আটকাই। আসিফের মোবাইল থেকে ভিডিওর পরের দৃশ্য। সামিরা: ভাইয়া ভাইয়া প্লিজ থামো, আগে আমার কথাটি শোনো, মেরো না প্লিজ। আরমান সামিরাকে দেখে থেমে যায়, নিজেরা কন্ট্রোল করার চেষ্টা করে। সামিরা বলে, ভাইয়া ও নাটক করছে, এটা ডিয়ার ছিল। আরমান ভুরু কুঁচকে বলে, মানে? এরপর সামিরা সব কিছু খুলে বলে আরমানকে। আসিফা চোখের পানি মুছে বলে, ভাইয়া কেমন লাগলো আমার নাটক? সিনেমার চান্স পাবো মনে হচ্ছে। আরমান: দুষ্টু মেয়ে একটা, এরকম কেউ করে? শুধু শুধু আমার হাতে মার খেলি যে। আরমানের কথাটা আসিফার থাপ্পড় মারা গালে হাত বুলিয়ে বলল। আসিফা বলে, কি করো বলো, ডেয়ার যখন নিয়েছি পূর্ণ তো করতেই হবে। এরপর ঠোঁট ফুলিয়ে বলে আসিফা, কিন্তু আমার সত্যিই খুব ব্যথা লেগেছে। আরমান: সরি বনু, আমি তো না বুঝেই মেরেছি। তুই এমনভাবে কথাগুলো বলছিলি যে বোঝারই উপায় নেই এগুলো নাটক ছিল। এরপর আরমান ওদের দুজনকে দুটো চকলেটের বক্স ধরিয়ে দেয়। এই নে, তোদের জন্য এনেছিলাম, তোদের বান্ধবীকেও ভাগ দিস। আমি তো জানতাম না যে ওরা এখানে আছে, জানলে ওদের জন্যও আনতাম। সেটা তোদের জন্য সামান্য ডেয়ারপূর্ণ নাটক মনে হলে ওটা কিন্তু নাটক ছিল না। ওর বলা কথাগুলো ছিল ওর মনের অনুভূতি। ওই ঘটনাটা পুরো সত্যি ছিল, আর সেটাই ডায়েরিতে পড়লেই বুঝতে পারবি। কথাগুলো বলে আসিফ একটা ডায়েরি ছুঁড়ে দিল আরমানের দিকে। আরমান একবার তাকালো আসিফের দিকে, তারপর ডায়েরিটা খুলে পড়তে শুরু করলো। পড়তে পড়তে যত এগিয়ে গেল আরমান তত একটু একটু করে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল ও। পুরো ডায়েরিটি জুড়ে লেখা আরমানকে নিয়ে আসিফার অনুভূতি আর আবেগ। হ্যাঁ, সেদিন ওই ডেয়ারপুর নামে ঘটনাটাও মিথ্যে ছিল। আসিফার মনের কথা ছিল ওগুলো, একটুও মিথ্যে নয়, একটুও নাটক নয়। ডায়েরিতে লেখা আসিফার শেষ বাক্যগুলো ছিল, ভালোবাসি আরমান ভাইয়া। হ্যাঁ, এতদিন ভালোবাসার কথাটা মুখে বলেনি, কারণ তোমার মুখ থেকেও শুনেছিলাম একই কথা, কিন্তু সেটা আমার জন্য ছিল না, ছিল তোমার পিচ্ছি মায়াবতীর জন্য। এতদিন গোপনে ভালোবেসেছি তোমায়, কারণ তোমাকেও যে তোমার ভালোবাসার জন্য ছটপট করতে দেখাচ্ছি। কিন্তু আজ সহ্য করতে পারলাম না, গিয়েছিলাম তোমার কাছে আমার ভালোবাসার স্বীকারোক্তি জানাতে। ফিরিয়ে দিলে আমাকে। বুঝলাম তুমি আমার নিজের ছোটো বোনের চোখে দেখো, তুমি কখনই আমাকে তোমার স্ত্রীর অধিকার দেবে না, কিন্তু তুমি আমার চোখের সামনে অন্য মেয়ের সাথে সংসার করবে, সেটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না। তাই চলে যাচ্ছি এই দুনিয়া ছেড়ে। ভালো থেকো ভাইয়া, অনেক অনেক দোয়া রইল, সুখী হও জীবনে। আর কখনো যাব না আমার ভালোবাসার দাবি নিয়ে।
আমাদের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। মেয়েটা যে ওকে এতটা গভীরভাবে ভালোবাসতো সেটা কখনো বুঝতেই দেয়নি। হ্যাঁ, সেদিনে সেই ডিয়ার পূরণ নামে নাটকটি ওর কাছে নাটক মনে হয়নি, কারণ ওর বলা কথাগুলোতে একরকম জোর ছিল, একটা অধিকার ছিল, অনুভূতি ছিল। কিন্তু এগুলো নিয়েও ওর মাথা ঘামায়নি, কারণ এমনিতে ওর মাথাটা পুরোই ঘেটেছিল। দাদু তখন জোরাজুরি করছিল মায়াকে বিয়ে করার জন্য। আসিফা সুসাইড করার পরও আর এগুলো ভেবে দেখিনি, কারণ এগুলো যে সত্যি ওর ভাবনার বাইরে ছিল। এদিকে আসিফ নিজের বোনের কথা ভেবে এতটাই ভেঙে পড়েছে যে ও খেয়ালই করলো না আরমানের দড়ি দিয়ে বাঁধা হাত কীভাবে খুললো। আবির, আয়ান, সামিরা আসিফের গুন্ডাদের হাতে বন্দি। তখন ছটফট করছে ওরা ছাড়া পাওয়ার জন্য। আবির বলল, কিন্তু এতে আরমানের কী দোষ? ও কিছুই তো জানতো না। আর না, ও তো তোর বোনকে সুসাইড করতে বাধ্য করেছিল। আসিফ চিৎকার করে উঠল, হ্যাঁ হ্যাঁ, সব দোষ আরমানের। আর যদি সেদিনও আমার বোনকে ফিরিয়ে না দিত, তাহলে আমার বোন সুসাইড করতো না। যদি সেদিনও আর মায়ের বিয়েটা হতো না, তাহলে আমার বোন বেঁচে থাকতো। মায়াকে বিয়ে করছে বলে আমার বোন বাধ্য হয়েছে সুসাইড করতে। আসিফের চোখেও পানি, আর মুখে এক ভয়ঙ্কর হিংস্রতা। আরমানের চোখে পানি দেখে তাচ্ছিল্যে এসে বলো, এখন চোখ দিয়ে পানি আসছে তাই না? তবে এই চোখের পানি আমার বোনের জন্য না ফেলে তোর মায়াবতীর জন্য জমিয়ে রাখ। ঠিক যতটা কষ্ট আমার বোন পেয়েছে, ঠিক ততটাই কষ্ট তোর মায়াবতীকে আমি দেব। ঠিক যতটা ছটফট করছি আমি, ততটা ছটফট তুইও করবি। বুঝবি আপন মানুষ হারানোর কষ্ট। কী ভেবেছিস আমার বোনকে কষ্ট দিয়ে শেষ করে দিয়ে তুই নিজে সুখে থাকবে, আর সেটা আমি হতে দেব? কখনো না। এরপর আসিফ একটু ঝুঁকে ধীরে সবার শোনার মতো আওয়াজ বলল, একটা সিক্রেট বলি, নানা ভুইও না এমনি এমনি মারা যায়নি। তাকেও আমি শেষ করেছি, একটু একটু করে পয়জন দিয়ে শেষ করেছি তাকে, কারণ নানা ভাইও ছিল সমান দোষী। আসিফা প্রথমে নানা ভাইয়ের কাছে গিয়েছিল, কিন্তু নানা ভাই ফিরিয়ে দিয়েছিল আসিফাকে। অথচ চাইলে নানা ভাই কিন্তু পারত তোকে আর আসিফাকে মিলিয়ে দিতে, কিন্তু সেটা সে করেনি, তাই তাকেও শেষ করে দিয়েছি আমি, বলে পাগলের মতো হেসে উঠল আসিফ। এরপর আবার বলো, মনে আছে সেই মায়া আর তোর ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের কথা? সেটাও আমি করিয়েছিলাম। তারপর ওই যে মায়াকে ড্রাগস দেওয়া, সেটাও আমি দিতে বাধ্য করেছিলাম ছোটো মামিকে ব্ল্যাকমেল করে, সবার অজান্তেই। ওই যে তোদের বিয়ের আগের দিন রাতে রুবির জায়গায় মায়ের থাকার কথা ছিল, কিন্তু কাকতালীয়ভাবে মায়ার জায়গায় রুবি চলে আসে এবং আমার সমস্ত প্ল্যান ভেস্তে যায়। কিন্তু এখন এখন আমি তোর মায়াবতীকে তোরই সামনে শেষ করব। তুই শুধু দেখবি আর ছটফট করবি, বলে হেসে উঠল আসিফ। আরমান ধীরে ধীরে উঠে দাঁড়ালো। আরমানের বসে থাকা চেয়ারের পিছনে ঘাপটি মেরে বসে থাকা রুবিকে উদ্দেশ্য করে বলে উঠল আরমান, থ্যাঙ্কস রুবি। উঠে দাঁড়ালো রুবি, কিছু বলল না, শুধু একটু হাসলো। আসিফ হুঙ্কার ছেড়ে উঠল, বিশ্বাসঘাতক, তোর জন্য শুধুমাত্র তোর জন্য আমার প্ল্যান নষ্ট হয়েছে। তোর জন্য আমার প্ল্যান নষ্ট হয়েছিল, আর এখন তুই আরমানকে হেল্প করছিস? তোকে আমি কিছুতেই ছাড়বো না। আরমান এগিয়ে গেল জ্ঞানহীন মায়ার দিকে, ওকে মুক্ত করার জন্য, কিন্তু তার আগে আসিফ ধরে ফেলল আরমানকে। ওদের দুজনের মধ্যে হাতাহাতি শুরু হলো। আসিফের 5জন গুন্ডা ছিল, 2জন আবিরকে, 2জন আয়নকে, আর একজন সামিরাকে ধরে আছে। আসিফ ওর গুন্ডাদের উদ্দেশ্যে বলল, হা করে দেখছিস কি? একজন এদিকে আয়, হেল্প কর আমায়। আরমানকে আটকাতে হবে। আবিরকে ধরে থাকা একজন এগিয়ে গেল আসিফের হেল্প করার জন্য। আরমান একাই যথেষ্ট ছিল 2জনকে কাবু করার জন্য। আরমানের সাথে ওদের 2জনের মারামারি শুরু হলো। ওরা 2জন মিলেও পেরে উঠছে না আরমানের সাথে। এদিকে গুন্ডাগুলোর হাতে ছিল বন্দুক, কিন্তু আবির খুব ভালো করে জানে ওটা শুধু ভয় দেখানোর জন্য, ওটা ওরা ব্যবহার করবে না। আবিরকে ধরে রাখা সে গুন্ডার সাথেও আবিরের ফাইট শুরু হয়। আবিরও তাকে কাবু করে ফেলল নিমেষেই। এদিকে রুবু একটা মোটা লাঠি নিয়ে আয়ানকে ধরে থাকা একজনের মাথায় বাড়ি দিল। এতটা জোরে বাড়ি দিয়েছে যে মাথা ফেটে গোল গোল করে রক্ত পড়তে শুরু করেছে। সেই গুন্ডা মাথা ধরে মেঝেতে বসে পড়েছে। একজন পরে যেতে আয়ান দ্বিতীয়জনকে কাবু করে ফেলল। এইদিকে সামিরা সবাইকে ফাইট করতে দেখে নিজেও কিছু একটা করার কথা ভাবলো, কিন্তু বেচারি পাখি ছানার মতো শরীর নিয়ে এই হাতির মতো মানুষগুলোর সাথে তো আর ফাইট করতে পারবে না।
তাই নিজের দাঁতগুলো ব্যবহার করলো, খুব জোরে কামড় বসালো ওকে ধরে থাকা গুন্ডাটির হাতে। এই সুযোগে রুবি তার মাথাতেও দিল এক বাড়ি। সব গুন্ডগুলোই ইতিমধ্যে কাবু হয়ে গেছে, এখন শুধু আছিফ আর আরমানের মধ্যে ফাইট চলছে। তখনই 30-40টার মতো পুলিশ বিলবিল করে ঢুকে গেল, চারোপাশ ঘিরে ফেললো, ধরে ফেললো আসিফকেও। অফিসার নিজে থেকে বলে উঠলেন, অনেকক্ষণ আগে এসেছি আমি, তবে আমার ফোর্স আসেনি ছিল, তাই আমি অ্যাটাক করতে পারছিলাম না। সব কিছু নিজের কানেই শুনেছি, ওনার বলা কথাগুলো। ওনার কোনো চিন্তা নেই, আমি নিজে সাক্ষী দেব ওনার বিরুদ্ধে, কঠিন সাজা হবে ওনার। আসিফকে বেশ কিছু পুলিশ ধরে আছে, রাগে পুরো ফসফস করছে ও। মনে হচ্ছে ওর শরীর একসাথে অনেকগুলো দানবের শক্তি ভর করেছে। আমি থাকতে তুই তোর মায়াবতীকে নিয়ে সংসার করবি, সেটা কিছুতেই হতে পারে না। মায়াবতীকে আমি শেষ করেই ছাড়বো। কথাটি বলে কোনো রকম পুলিশ ধরে থাকা হাতটা একটু সামান্য বাড়িয়েছে। একজন পুলিশের কোমরে থাকা রিভলভার কোনো রকম বের করলো, তারপর কোনো কিছু না ভেবেই তাক করলো মায়ার দিকে। সাথে সাথে একটা বিকট আওয়াজ আর থমকে গেল চারিপাশ। চিৎকার করে উঠল দুজন, একজন মায়াবতী আর একজন রবি বলে। আরমান প্রথমে ভেবেছিল গুলি গিয়ে বিঁধছে মায়ার শরীরে, তাই ও মায়াবতী বলে চিৎকার দিয়েছিল, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত হলো। হ্যাঁ, রিভলভার মায়া দিকে তাক করলো। মায়া আর রিভলভার থেকে বেরোনো গুলির মাঝে এসে আটকে ছিল রবি। এদিকে আসিফ নিজেই যেন হতভম্ব হয়ে গেছে। অফিসার তাড়াতাড়ি করে আসিফের হাত থেকে রিভলভার কেড়ে নিল। এদিকে ততক্ষণে রবির দেহ লুটিয়ে পড়েছে মাটিতে। আবিরের এই দৃশ্য দেখে মুখের ভাষা হারিয়ে ফেলল। রুবি বলে চিৎকার দিয়ে আবির রবির মাথাটা নিজের কোলে তুলে নিল। আবির অনবরত রবির গাল হাত দিয়ে ঝাঁকাতে থাকলো। রুবির শ্বাস তখন ওঠানামা করছে, ক্রমশই ধীরে ধীরে আসছে। গুলিটি সরাসরি রুবির বুকের বাঁ পাশে অর্থাৎ হাট বরাবর এসে লেগেছে। আবিরের চোখ বেয়ে অনবরত পানি পড়ছে, হাঁসফাঁস করছে। আবির পাগল প্রায় হয়ে বলতে থাকলো, এই বোকা পাখি, তোমার কিচ্ছু হবে না, আমি আবির থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। তুমি শুধু চোখটা খোলো রাখো, আল্লাহ তোমাকে অন্যের করে দিলে যেটা বিহরে আমি শেষ হয়ে যাচ্ছিলাম। আমি তো দূর হতেই তোমার সুখ দেখতে চেয়েছিলাম বোকা পাখি, আমার মনের দুয়ারে তোমার জন্য আজীবন খোলা ছিল। তুমি জীবনের শেষ প্রান্তে এসেও যদি আমার হতে চাইতে, তবে আমি তোমাকে ফিরিয়ে দিতাম না। তুমি যেই অবস্থায় থাকো না কেন, আমি তোমার সেই অবস্থাকেই তোমাকে গ্রহণ করতে নিতাম। তোমার কিচ্ছু হবে না বোকা পাখি, আমি তোমার কিচ্ছু হতে দিব না। আমার অপেক্ষা এত সহজে শেষ হতে পারে না বোকা পাখি। তারপর আমি চিৎকার দিয়ে আরমানকে বলল, আরমান, অ্যাম্বুলেন্সকে ফোন দে। আমার বোকা পাখি কিছু হতে দিতে পারি না, ওর কিছু হলে আমি শেষ হয়ে যাব। আরমান, আমি শেষ হয়ে যাব। আরমান আসিফ ও গুন্ডাদের পুলিশের হাতে ছেড়ে দিয়ে দ্রুত অ্যাম্বুলেন্সে খবর দিল। এদিকে এই অবস্থা থেকে স্বামীরা দ্রুত গিয়ে কাছে ছুটে এসেছে। স্বামীরাও অনবরত কান্না করেই চলছে। রবি আবিরের কাছে থাকা মাথায় গিয়ে বসলো। কিছু হবে না তোমার আপু, মনোবল রাখো, অ্যাম্বুলেন্স চলে আসবে এক্ষুনি। জোরে জোরে শ্বাস নাও, তোমাকে ছাড়া আমার আবুল ভাইয়া যে শেষ হয়ে যাবে। তোমাকে বাঁচতে হবে যে কোনো মূল্যে, আমার আবুল ভাইয়ার জন্য তোমাকে বাঁচতে হবে। এতটা নিষ্ঠুর হতে পারোই না তুমি। এদিকে রুবির শ্বাস ক্রমশই ধীরে হতে আসছে। অনেক কষ্টে কাঁপা কাঁপা কণ্ঠে বলো, আমাকে ক্ষমা করে দিও আবির বাবু, আমি সত্যি ভাগ্যবতী, তাই তো আপনার মতো মানুষের মনে একজন সাধারণ মেয়ের হয়ে জায়গা পেয়েছি, ভালোবাসা পেয়েছি, কিন্তু আমি আপনার যোগ্য না। উপরওয়ালা ইচ্ছায় না চাইতেও কলঙ্কিত হয়ে অন্যের হতে হয়েছে আমাকে, যেখানে বেঁচে থেকে সংসার কখনোই হতো না। তার চেয়ে বরং মায়া ম্যামের বেঁচে থাকাটা জরুরি। স্যার আর ম্যাম যে অনেক সাধনা ঝড়ঝাপটা পেরিয়ে এক হয়েছে। আসিফের সাথে বিয়ে হয়ে আমার জীবন নরকে পরিণত হয়েছিল, এর চেয়ে ভালো স্যার আর ম্যাম একসাথে ভালোভাবে বেঁচে থাকুক। আর আমার স্যার আমাকে যা দিয়েছিল তার ঋণ কীভাবে শোধ করবো বলুন তো আবিরবাবু। আমাকে আশ্রয় দিয়েছেন, পড়াশোনার সুযোগ দিয়েছেন, অসুস্থ বাবা মাকেও দেখভাল করেছেন, এত এত ঋণ আমি কিভাবে শোধ করব আবিরবাবু। আমার জীবন তো আর কিছুই নেই, তাই এই জীবনের বিনিময়ে যদি স্যারের ঋণ একটু শোধ করতে পারি, তাহলে যে আমি মরও একটু শান্তি পাবো। আমার চোখের সামনে আপনাকে ভেঙে পড়তে দেখার সাধ্য নেই আবিরবাবু।
আপনি ক্ষমা করে দিন আমাকে। আমি জানি আমার সময় শেষ। আমার একটা শেষ ইচ্ছে পূরণ করবেন আবিরবাবু? আবির পাগলের মতো কাঁদছে রবির কথা শুনে। তো নিজেকে আটকানো দায় হয়ে পড়েছে। আবিরও ওই অবস্থাতে মাথা ঝুঁকিয়ে বোঝালো যে সে রবির কথা রাখবে। রবি তো দেখে ঠোঁটের কোণে একটু হাসি নিয়ে বলল, আপনি আর পেছনে ফিরে থাকবেন না আবিরবাবু। আপনি সামনে এগিয়ে যাবেন। আপনার জীবনটা নষ্ট করবেন না। আমার জীবনটাকে সাজাবেন নিজের মতো করে। আর আমি দূর হতে আপনার শোক দেখব। আপনি শোকে থাকবেন, তা দেখে আমার আত্মাও শান্তি পাবে। কথা দিন আপনি আমার কথা রাখবেন। কথা দিন আবিরবাবু, আমার কথা রাখবেন, আমার শেষ ইচ্ছে পূরণ করবেন। আবির আরও হাউমাউ করে ডুকরে কেঁদে উঠে রবির মাথাতে আরও শক্তভাবে নিজের বুকের সাথে চেপে বলল, আমি সুখী হব বোকা পাখি, তবে একা নয়, তোমাকে নিয়ে। একদম উল্টোপাল্টা বলবে না তুমি, কিচ্ছু হবে না তোমার। আমি হতে দেব না। আমি একটা ছোট্ট সংসার সাজাবো, কিন্তু সেটা তোমাকে নিয়ে হবে বোকা পাখি, তোমাকে নিয়ে। রুবি মুখে কোনো রকম শেষ হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, এটা যে আর কোনোভাবে সম্ভব নয় আবিরবাবু। এরপর রুবি সামিরার দিকে তাকিয়ে বলল, তুমি তো আমায় আপু ডাকো, বড় বোন মনে করে একটা কথা রাখবে সামিরা? সামিরা কান্নারত অবস্থায় মাথা ঝাঁকিয়ে বোঝালো, হ্যাঁ। রুবির কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, তবুও কোনো রকম সামিরাকে বলল, সামিরা কথা দাও আমায়, তুমি তোমার এই আতপাগল আবুল ভাইয়াকে দেখে রাখবে। কথা দাও আমাকে সামিরা। এই মানুষটা যে বড্ড পাগল, সে যে ভালোবাসার কাঙাল, তাকে তুমি দেখে রাখবে সামিরা, ভালোবাসায় মরিয়ে রাখবে। একমাত্র তুমি ছাড়া কেউ বোঝে না তোমার এই আবুল ভাইয়াকে। যতই তোমার ঝগড়া করো না কেন, আমি জানি তোমরা দুজন হচ্ছে একে অপরের জান। তোমার আবুল ভাইয়াকে বুকে আমার শূন্যটা, তুমিটা পূরণ করে দিও সামিরা। আমি জানি এটা তুমি ছাড়া আর কেউ পারবে না। আমি তোমার এই আতপাগল আবুল ভাইয়াটাকে তোমার হাতে তুলে দিলাম। আমি তো যত্নে রাখতে পারলাম না, আমার দায়িত্বটা তোমাকে দিয়ে গেলাম সামিরা। আমার শেষ ইচ্ছেটাই পূরণ করো সামিরা। কথা দাও আমাকে। আবির বাবুকে প্রতিটি বিপদে তুমি ঢাল হয়ে দাঁড়াবে, কখনো তার হাত ছাড়বে না। তোমার এই ভাঙা আবুল ভাইয়াটাকে একটা নতুন সজীব জীবন ফিরিয়ে দিবে। কথা দাও সামিরা। সামিরা এই অবস্থাতে কি করবে কিছু বুঝে উঠতে না পেরে মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বুঝিয়ে রুবির হাতটা চেপে ধরলো। রুবি অনেক কষ্টে কাঁপা কাঁপা হতে সামিরা আর আবিরের হাত মিলে দিয়ে মুখে কোনো রকম শেষ হাসি ফুটিয়ে ফিসফিস করে বলল, এবার যে আমি মরেও শান্তি পাবো আবিরবাবু। এই বলে আবিরের বুকে ঢলে পড়ল মৃত্যুর কোলে। আবির রুবির অবস্থাতে বুঝে উঠতে চিৎকার দিয়ে বলে উঠল, না রুবি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। তোমার ভালোবাসায় তো নিষ্ঠুর হতে পারে না রুবি। বোকা পাখি, এই বোকা পাখি, কথা বলো প্লিজ। এরপর আবির আরমানের দিকে তাকিয়ে বলো, এই আরমান, তুই একদম ধমক দিয়ে দে তো রুবিকে। দেখ না, ও কথা বলছে না আমার সাথে, ও তো ভয় পায় তোর সব কথাকে। তুই ওকে একবার ধমক দে, বল আমার সাথে কথা বলতে। পাগলের মতো বকতে থাকলো আবির। আর মাঝে নিজেও আজ ভেঙে পড়েছে নিজের বোন সমান রুবিকে হারিয়ে। নিজে ওকে গ্রাম থেকে নিয়ে এসেছিল, মুখে কখনো প্রকাশ না করলেও ভালোবাসা দিয়েছে ওকে আপন বোনের মতো। আজ রাগে গম্ভীর কাঠখোড়া আরমান শাহরিয়ারের দুই চোখে অশ্রুপাত ভেঙেছে। রুবির লাশ শাহরিয়া ম্যানশনে আনার পর গ্রামে নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছিল, ঠিক তখনই ঘটে যায় আরও একটি অপ্রত্যাশিত ঘটনা। শোনা যায় আসিফ ও থানার বন্দি থাকা অবস্থায় বাথরুমে সুসাইড করেছে। দেওয়াল ভাঙা ইটের টুকরো দিয়ে লেখা, আমার কবরটা যেন আমার রবির পাশেই দেওয়া হয়, এটাই আমার শেষ চাওয়া। সেই প্রথম যেদিন থেকে রবিকে আসিফ শাহরিয়া ম্যানশনে দেখেছে, সেদিন থেকে একতরফা ভালোবাসা গেছে মনে মনে। কিন্তু ওর নিজেরও লক্ষ্য ছিল শুধু আরমানকে শেষ করা। কখনো একবারও ভাবিনি নিজেকে নিয়ে এবং নিজের ভালোবাসাকে নিয়ে, কারণ ও জানতো আবির রুবি দুজন দুজনকে চায়, কিন্তু শেষ পর্যন্ত না চাইতেও ভাগ্য ওদেরকে মিলিয়ে দিয়ে গেছিল। তবে প্রতিশোধের খেলায় অন্ধ হয়ে নিজের ভালোবাসাকে বিসর্জন দিয়েছিল ও। অবহেলা করেছিল রুবিকে, বিয়ের পর থেকে প্রচণ্ড কষ্ট দিয়েছিল ও, তারপর সব মুখ বুজে সহ্য করেছিল রুবি। কিন্তু এখন নিজের হাতে নিজের ভালোবাসা মানুষটিকে মেরে ফেলল ও, এটা কিছুতেই সহ্য করতে পারল না আসিফ। তাই নিজেই নিজেকে শাস্তি দিল, সুসাইড করলো আসিফ, আর শেষ চাওয়া হিসাবে চেয়ে নিল
রুবির কবরের পাশে নিজের কবর। বর্তমান আজ রুবি এবং আসিফের মৃত্যুবার্ষিকী। সে উপলক্ষে ওদের গ্রামের সকল মানুষজন সহ আরও আশেপাশের গ্রামের দুঃখী গরিব মানুষদের খাওয়ানো হবে, বস্ত্রদান করা হবে, মিলাদ পড়ানোর ব্যবস্থা করা হয়েছে। আর এর অর্ধেক খরচ আবির বহন করে, বাকি অর্ধেক আসিফের বাবা। ওরা এই দুনিয়া ছাড়ার পর থেকে প্রতি বছর এটাই হয়ে আসছে। রুবির বাবা মারা গেছে কয়েক বছর হলো। মাটা এখনও বেঁচে আছে, তবে আর হাঁটাচলা করতে পারে না, বিছানায় পড়ে আছেন তিনি। আবির ওনাকে দেখাশোনার জন্য একটা মেয়ে রেখেছে। আবির রুবির বাবা মাকে শহরে নিয়ে গিয়ে নিজের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু ওনারা এই শেষ বয়সে এসে গ্রাম ছেড়ে আর কোথাও যেতে চায়নি। তাই আবির গ্রামে থাকলে ওনাদের কোনো কষ্ট পেতে দেয়নি কোনো দিনও। নিজের বাবা মা ভেবে আগলে রেখেছেন এই 8 বছর। আবির আর সামিরার বিয়েটা হয়েছিল হুট করে। সামিরার বিয়ে ঠিক হয়েছিল একজনের সাথে, কিন্তু বিয়ের দিন সেই ব্যক্তি তার প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। মান সম্মান বাঁচাতে সাবিনা বেগম ও আনোয়ার সাহেব ছুটে যান আবিরের কাছে। সাবিনা বেগম আবিরকে বলেন, আবির, যেদিন থেকে বাবা তোমার এই বাড়িতে নিয়ে এসেছিল সেদিন থেকে তোমাকে নিজের ছেলের চোখে দেখেছি। আজ যদি তোমার কাছে নিজের ছেলে মনে করে কিছু চাই তাহলে দেবে? আবির, চাইতে হবে না আন্টি, আপনি শুধু আদেশ করুন। সাবিনা বেগম হাত বাড়িয়ে দিয়ে বলেন, তুমি আগে কথা দাও আমায়। আবির সাবিনা বেগমের হাতে হাত দিয়ে বলেন, কথা দিচ্ছি আন্টি, যদি আমার সাধ্যের মধ্যে হয় যা চাইবেন তাই দেব। আপনাকে নিয়ে মেরি জান দিয়ে কুরবান। হ্যাঁ সাবিনা বেগম, যার কুরবান করা লাগবে না আব্বু, তোমার জীবনটা আমার মেয়ে সামিরার নামে করে দাও। ওকে বিয়ে করে ওর জীবনটা বাঁচাও আবির। আমাদের মান সম্মান যে সব শেষ হতে চলছে। আবির এটা শুনে আকাশ থেকে পড়ল যেন, মানে এইসব কি বলছেন আন্টি? আমি কিছুই বুঝতে পারছি না। তখনই আরমান রুমে প্রবেশ করে। রায়হান অন্য এক মেয়েকে নিয়ে পালিয়ে গেছে আবির। রায়হানের বাবা জানতে পেরে বিয়ের বরযাত্রী মাঝ রাস্তা থেকেই ঘুরিয়ে নিয়ে গেছে। বর আসেনি বিয়ে করতে, আরমানের সমস্ত গেস্ট এসে গেছে। এখন তুই আমাদের শেষ সম্বল। তোর কাছে রিকোয়েস্ট করছি আমি, সামিরাকে বিয়েটা করে আমাদের মান সম্মানটা বাঁচিয়ে দে আবির। আবিরের অবস্থা এখন এমন যেন বড় ধরনের একটা শক পেয়েছে। কিন্তু আমি কিভাবে কি? তুই তো জানিস আমার বিয়ে আরমান, বিষয় আমার। আর এমনি তো সামিরাকে আমি আমার ছোট বোনের নজরেই দেখি। এটা কিভাবে সম্ভব আরমান? তুই চাইলে সম্ভব আবির। আর সামিরার জন্য তোর থেকে ভালো ছেলে এই দুনিয়ার হাজার খুঁজলেও পাবো না। কোনোদিন জোর করে কিছু চাপিয়ে দেইনি। প্লিজ রাজি হয়ে যা আবির, এছাড়া আর কোনো উপায় নেই। আবির অসহায় চোখে তাকালো আরমানের দিকে। তুই কিন্তু জানিস আমার বিষয় সব কিছু, আমার মনের কথা জানিস তুই আরমান, তারপরে এটা কিভাবে বলতে পারিস? আরমান, এছাড়া যে উপায় নেই আবির। তোর যদি আমাকে স্বার্থপর মনে হয় তাহলে হ্যাঁ, আমি আমার বোন ও বন্ধুর কথা ভেবে স্বার্থপর হতেও রাজি। তুই বা আর কতদিন এভাবে একা একা থাকবি? আমার কথাটা প্লিজ রাখ। বিয়ে করে নে সামিরাকে, দেখবি খুব সুখী হবি তোরা দুজন। এই আমি আরমান বলে রাখলাম। মিসেস সাবিনা বেগম কাঁদতে শুরু করলেন। তুমি আমাকে কথা দিয়েছো আবির, দয়া করে আমার মেয়েটাকে বিয়েটা করে নাও বাবা। আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। হাত জোর করে অনুরোধ করছি তোমায়, তোমার এই মায়ের অনুরোধ রাখো বাবা। আবিরের কাছে আর কোনো উপায় ছিল না। সেই ছোট থেকে ওদের বাড়িতে আছে, ওরা ওকে নিজের ছেলের মতো মানুষ করেছে। কোনোদিন কোনো কিছুর কমতি ওকে বসতে দেয়নি। তাই এক প্রকার নিজের মনের বিরুদ্ধে গিয়ে রাজি হয় সামিরাকে বিয়ে করতে। কিন্তু বিয়ে করে নিলেও প্রথম প্রথম সামিরা এবং আবির কেউই সেই বিয়ে মেনে নিতে পারেনি। সামিরাকেও জোর করা হয় আবিরকে বিয়ে করার জন্য। রাগী দুঃখে দেশ ছাড়ে সামিরা। 4 বছর পর নিজের দেশে ফিরে সামিরা, ডক্টর সামিরা শাওরিয়ার হয়ে। বিদেশে থাকাকালীন সামিরা বুঝতে পারে আবিরের প্রতি ওর এক অন্য ভালোবাসা আছে, হয়তো সেটা 3 কবুলের জোরেই। এরপর সামিরা মনে মনে সিদ্ধান্ত নেয় ও আবিরের জীবনে ফিরে যাবে। তাই বিদেশে ফিরে এসে আবিরের মনে নিজের জায়গা করে নেওয়ার চেষ্টা করে। ধীরে সফলও হয়ও। আবিরও মেনে নেয় সামিরাকে, জায়গা দেয় নিজের অর্ধাঙ্গিনীকে। হয়তো ওদের হালাল সম্পর্কের জন্যই এটা সম্ভব হয়েছে। তবু আবিরের হৃদয়ে কোনো রয়ে গেছে রবি নামক মানুষটি। আর সামিরও সেটা খুব ভালো করেই জানে। থাক না ওই আবুল ভাইয়ের হৃদয়ের একপাশে তার বোকা পাখি, সামিরা না হয় তার একপাশে থাকবে।
রাতের দিকে আবির ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, দুই হাত প্যান্টের পকেটে গুজে, দৃষ্টি ওর বহুদূর। তখনই দুটো হাত পিছন থেকে এসে বুকের কাছে জড়িয়ে ধরলো, মাথা রাখলো ওর পিঠে। আবির মুচকি আসলো, বলল, কি ব্যাপার, এখনো ঘুমাওনি যে? সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। সামিরা, তোমার উপরও তো অনেক চাপ গেছে আজ, তুমিও তো ঘুমাওনি এখনো। আর জানো না, তোমার ওই বুকে মাথা না রাখলে ঘুম আসে না আমার। তারপরও এমন বলছো? ঠিক আছে, গেলাম আমি ঘুমাতে, তবে এই রুমে না, বাচ্চাদের রুমে। শেষের কথাগুলো অভিমানী গলায় বলে গাল ফুলিয়ে আবিরকে ছেড়ে চলে যেতে চাইল সামিরা, কিন্তু তার আগে আবির সামিরার হাত ধরে টেনে এক ঝটকায় নিজের কাছে টেনে নিল। সামিরা তখনও নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। এরপর হঠাৎই ও দুষ্টু হাসি দিয়ে কামড় বসালো আবিরের বুকে। আবির, আহ, কি করছিস শামুক? সামিরা, এটা আমাকে একা ঘুমাতে বলার শাস্তি। আবির সামিরাকে বুকে জড়িয়ে রেখে বলল, এইভাবে কামড় কিসে দেয় বলতো? সামিরা ভুরু কুঁচকে বলল, কিসে? আবির, কুত্তায়। আবিরের কথা শেষ হতেই সামিরা ওকে এলোপাথারি মারতে শুরু করলো, আর আবির হু হা করে হাসতে লাগলো। এরপর এক হাত দিয়ে বুকের এক পাশে শক্ত করে জড়িয়ে ধরলো আবির। শামুক, ধন্যবাদ তোকে আমার এই অগোছালো ভাঙাচোরা জীবনটাকে সাজিয়ে একটা ছোট্ট পুতুল উপহার দেওয়ার জন্য। থেমে গেল সামিরা ছটপটানি। ও নিজেও আবেগী কণ্ঠে মুচকি হেসে বলল, আমি জানি তুমি রবি আপুকে এখনও কতটা ভালোবাসো। আপুকে দেওয়া কথা যে আমি রাখতে পেরেছি, এটাই আমার বড় সাফল্য। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকবো আমার আতপাগল মিস্টার আবুল ভাইয়া। কথাটি বলে সামিরা আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। অন্যদিকে মাইশা শাড়ি চেঞ্জ করে নাইট ড্রেস পরে ওয়াশরুম থেকে বেরোতেই আয়ান ওকে কোলে তুলে নিল ওর কিছু বুঝে ওঠার আগেই। আরে কি করছো, পড়ে যাব তো। আয়ান, আজ পর্যন্ত কখন আমার কোল থেকে পড়তে দিয়েছি তোমায়? দিন দূরে দূরে থেকেছো, আজ এই বিরহ যে সহ্য হয় না, বুকে আগুন জ্বলে। মাইশা, মাত্র 12 ঘন্টা কাছে পাওনি বলে বুকে আগুন জ্বলে তোমার? যাও ওয়াশরুমে গিয়ে বুকে পানি ঢেলে আগুন নিভিয়ে আসো। মাইশা ওর থাকা শাড়িটা দেখিয়ে বলো, ততক্ষণ আমি শাড়িটা গুছিয়ে আলমারিতে তুলে রাখি। আয়ান মাইশাকে কোলে করে নিয়ে এসে বিছানায় ফেলে দিতে দিতে বলো, আমার বুকে জ্বলতে থাকা এই আগুন যে ওয়াশরুমে পানি দিয়ে নেভানো যাবে না ডার্লিং। এই আগুন নেভানোর জন্য তোমাকেই চাই। কথাটি বলে আয়ান মাইশার হাতে থাকা শাড়িটা কেড়ে নিয়ে সোফায় ছুঁড়ে মারল। এরপর একলাভে বিছানায় উঠে মুখ ডুবালো মাইশার গলায়। ঠিক তখনই দরজা নক হওয়ার আওয়াজ হলো। বিরক্ত হলো আয়ান, বিরক্তি গলায় বিড়বিড় করে বলল, এই রাতের বেলা তো একটু শান্তি নেই। দরজার ওপাশ থেকে বলে উঠল আয়ানা, মাম্মা, আদ্রিতা কান্না করছে, রুমে মিমিকে পেলাম না, বড় চাচ্চুও নেই। মাসা তাড়াতাড়ি বিছানা থেকে উঠে এলো। বিছানার এক পাশে পড়ে থাকা ওনাটা গায়ে জড়িয়ে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে গেল। আয়ান একটা ফুঁস করে নিঃশ্বাস ছেড়ে গেয়ে উঠল। মাসা একটু আগে সব বাচ্চাদেরকে একটা রুমে ঘুম পাড়িয়ে রুমে এসেছিল। মাসা জিজ্ঞাসা করলো আয়নাকে, তোমার শেফালি আন্টি কোথায়? শেফালি তো ছিল ওই রুমে। আয়ানা, আন্টি নিচে গেছে, রুমে খাবার পানি নেই, শেষ হয়ে গেছে, তাই পানি আনতে গেছে। মাসা তাড়াহুড়া করে রুমে ঢুকে দেখলো ছোট্ট বেডটাতে বসে বসে কাঁদছে আদ্রিতা। তাড়াতাড়ি ওকে কোলে তুলে নিল মায়েশা। আদর করে বলল, কি হয়েছে, আমার মাম্মাটা কান্না করে কেন করে? আদ্রিতার ঠোঁট ফুলিয়ে বলল, মাম্মার কাছে যাব মিমি। মাম্মা কোথায়? মায়েশা, আচ্ছা চলো দেখি তোমার মাম্মা কোথায় গেছে, এখন কান্না থামাও। তখনই রুমে পানির জগ হাতে প্রবেশ করলো শেফালি। শেফালি শাওরিয়া বাড়ির বাচ্চাগুলোকে দেখাশোনা করে। মাসে শেফালিকে জিজ্ঞাসা করলো, আদ্রিয়ান আর আবির কোথায় গেল? ওদেরকে দিয়ে একটু আগেই আমি রুমেই দেখে গেলাম। শেফালি, আমি তো জানি না, ছোটো ভাবি নিচে যাওয়ার আগে ওরা তো রুমেই ছিল। আনায়া, রুবি ঘুমাচ্ছে না, এখন ঘুরতে ইচ্ছে করছে, তাই আদি ভাইয়া ওকে নিয়ে ঘুরতে গেছে। এত রাতে কোথায় ঘুরতে গেল ওরা? এই বাচ্চাগুলোকে নিয়ে শান্তি নেই, আগে এটাকে দিয়ে আসি তার মায়ের কাছে, তারপর ওদেরকে দেখেছে। আগে আদিতাকে কোলে নিয়ে বেরিয়ে গেল মায়েশা। অন্যদিকে আবিরা আদো আদো গলায় বলল, আদি ভাইয়া আর হাঁটতে পারছে না, পায়ে ব্যথা করছে তো। আদ্রিয়ান, এই এই তো বললি এখন ঘুমাচ্ছে না, হেঁটে হেঁটে ঘুরতে ইচ্ছে করছে, আর এত তাড়াতাড়ি পায়ে ব্যথা হয়ে গেল? অবিরাম, ব্যথা করছে তো, তুমিই তো ব্যথা দিয়েছো কাল, মনে নেই?
আদ্রিয়ান কিছু বলল না। আবিরাম সামনে বসে গেল হাঁটু মুড়ে। ছোট্ট আবিরাম মুখে হাসি ফুটিয়ে আদির গলা জড়িয়ে ধরে পিঠে উঠে গেল। আদি আবিরাকে আগলে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এরপর গুটিসুটি পায়ে আবিরাকে পিঠে নিয়ে এগিয়ে গেল দোতলায় থাকা খোলা ছাদটার দিকে। এই ছাদটা অনেক সুন্দর করে বিভিন্ন গাছপালা দিয়ে সাজানো। আদ্রিয়ান আবিরাকে পিঠে নিয়ে ওই ছোট্ট ছাদময় ঘুরে বেড়াতে শুরু করলো। অন্যদিকে ছাদে জমিদার বাড়ির সামনে অপরাজিতা ফুলের গাছ দিয়ে জড়ানো দোলনাটায় বসে আছে আরমান, আর তার কোলে মাথা বুকে রেখে বসে আছে মায়া। ধীরে গতিতে দোলনাটা দুলছে। আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, অনেক রাত হয়েছে মায়াবতী, চলো রুমে চলো। মায়া আদুরে ভঙ্গিতে দুই দিকে মাথা নাড়িয়ে বলল, আজকের এই রাতটা আমি এভাবেই কাটাতে আপনার বুকে থেকে, ঠিক সেই আমাদের বিয়ের আগের দিনের রাতের মতো। ঠিক তখনই নিজের হাতের টান অনুভব করলো মায়া। ভুরু কুঁচকে আরমানের বুক থেকে মাথা তুলে তাকিয়ে দেখলো ওর মেয়ে আদ্রিতা ওর হাত ধরে টানছে। আদ্রিতা, নামো। নামো বলতে তুমি আমার পাপার কোলে কেন উঠছ? পাপা, মাম্মা কি আমার মতো বাচ্চা যে তুমি তুলে কোলে নিয়েছ? আরমান দুই হাত বাড়িয়ে নিজের মেয়েকে কোলে তুলে নিল। তোমার মাম্মাও তো একটা বাচ্চা, আমার পিচ্চি মায়াবতী। বাচ্চা না হলে এভাবে আমার কোলে বসে থাকে বলো? কিন্তু তুমি এখানে কিভাবে এলে মাম্মা? আদ্রিতা, মিমি দিয়ে গেছে। না, মাম্মা বাচ্চা নাও। আর মাম্মা অনেক বড়, মাম্মা পচা। তুমি মাম্মাকে এখানেই রেখে যাবে, আমরা আর নিয়ে যাব না, ঠিক আছে? মাম্মা খালি আমার থেকে কেড়ে নেয়। কই, ভাইয়া তো নেয় না। ভাইয়া আমার তকলিতেও ভাগ বসায় না, কিন্তু মাম্মা আমার তকলিতেও ভাগ বসাই নেয়। মায়া, ওরে দুষ্টু, আমি পচা? আমাকে এখানে রেখে যাওয়ার প্ল্যান করা হয়েছে? তুই এত হিংসুটে কিভাবে হলি বলতো? আমি তো তোর চকলেট থেকে ভাগ বসাইনি। তোর পাপা তো যখনই চকলেট আনে 3 বক্স আনে, একটা তোর, একটা আদিপ, আর একটা আমার। আদিতা, তোমাকে এখানে রেখে গেলে আমরা 2 বক্স চকলেট খাবো? হ্যাঁ। মায়া, আচ্ছা তাই বুঝি? এইটুকু বয়সে পেটে পেটে এত চকলেটের জন্য নিজের মাম্মাকে এখানে রেখে চলে যাবে? আদিতা মাথা নাড়িয়ে বলল, শুধু চকলেটের জন্য নয়, তুমি থাকলে পাপা তোমাকেও অনেক ভালোবাসে। তুমি না থাকলে আমি বেটি বেটি ভালোবাসা পাবো। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে ওর মেয়ের দিকে। এইটুকু মেয়ের এত পাকা পাকা কথা শুনে, আর এইদিকে আরমান মা মেয়ের ঝগড়া দেখে হেসেই চলছে। মায়া, এই মেয়ে, তুই ভালোবাসা কি বুঝিস রে? রিতা, সব বুঝি আমি, তুমি বুঝবে না ভালোবাসা কি? বাচ্চা মেয়ে, দাও ঘুমাও। আমি আর পাপা এখন এখানে বসে গল্প করব। মায়ার চোখ বড় বড় করে তাকালো মেয়ের দিকে। বেশ কিছুক্ষণ চলো আরমানের নিয়ে নিয়ে মা মেয়ের ঝগড়া। আর আরমান মুগ্ধ চোখে দেখতে থাকলো ওদের ছেলে মেয়ে আর মায়াবতীকে নিয়ে। আজও পরিপূর্ণ। বেশ কিছুক্ষণ পর আদ্রিতা ঘুমিয়ে পড়লো মায়ার কোলে। গম্ভীর সাহেবের কোলে মায়াবতী, আর মায়াবতীর কোলে তাদের ছোট্ট মেয়ে আদ্রিতা। হালকাভাবে দুলছে দোলনা। তারা ভরা জ্যোৎস্নার রাত ও হালকা শীতল হাওয়া মোহনীয় ও শান্ত পরিবেশ সৃষ্টি করেছে। আরমানের বুকে মেয়েকে কোলে নিয়ে ঘুমিয়ে পড়েছে মায়া। মুগ্ধ চোখে চেয়ে আছে আরমান তার মায়াবতীর মুখের দিকে। আরমানের চোখের এই মুগ্ধতা কোনোদিনও শেষ হওয়ার নয়। ফিসফিস করে বলে উঠল আরমান, তুমি পাশে থাকলে আমার জীবনের প্রতিটি মুহূর্ত রঙিন লাগে মায়াবতী। তুমি আমার শেষ ঠিকানা, আমার বেঁচে থাকার একমাত্র কারণ। আমার জীবনে তুমি ছাড়া সবটাই অর্থহীন। ভালোবাসি মায়াবতী, ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। আজ গম্ভীর সাহেব আর মায়াবতীর ভালোবাসা পূর্ণতা পেল। অপেক্ষা, কষ্ট, আকাঙ্ক্ষা সব কিছুর সীমা ছাড়িয়ে যে ভালোবাসা একদিন ছিল স্বপ্ন, আজ সেটাই হয়ে উঠেছে বাস্তবতার সবচেয়ে সুন্দর সত্যি। ভালোবাসা যে কেবল পাওয়া নয়, সেটা লালন করাও। আজ তার সাক্ষী হলো গম্ভীর সাহেব ও তার মায়াবতী। গম্ভীর সাহেব আর মায়াবতীর গল্প শেষ নয়, এক নতুন শুরুর প্রতিশ্রুতি।